করে করোনা শনাক্ত 2700, মৃত্যু 37 জনে। মৃত ব্যক্তি থেকে ভাইরাস ছড়ায় না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন, লঞ্চে চরম বিশৃঙ্খলা, গণপরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। সংক্রমণের শুরুতেই প্লাজমা প্রয়োগ কার্যকরী, আইসিইউতে আশানুরূপ ফল মেলে না বলছেন বিশেষজ্ঞরা। বিমা খাতে করোনার বিরূপ প্রভাব সংকটে আয় ব্যয়ের ভারসাম্য, সরকারি সহায়তার দাবি। যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ, বিভিন্ন শহরে পদযাত্রা, ক্যাথলিক সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি আশরাফ জাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন করে 2695 জন শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 55,000 ছাড়ালো। মারা গেছে 37 জন। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, নিজ নিজ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে করোনায় মৃত ব্যক্তিকে দাফন বা সৎকার করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে ভাইরাসটি ছড়িয়েছে এটা এখনও প্রমাণিত হয়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সংক্রমণের ৮৮তম দিনের স্বাস্থ্য বুলেটিনে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে ১৫,১০৩টি নমুনা সংগ্রহ করে ১২,৫১০টি নমুনা পরীক্ষা করা হয় ৫০টি ল্যাবে। এতে শনাক্ত হয়েছে ২,৬৯৫ জন। এদিন সুস্থ হয়েছে ৪০৬ জন। পরিসংখ্যানে মৃত্যুর হার ১.৩৫%, আক্রান্তের হার ২১.৫৬% এবং সুস্থতার হার ২১.০২%। যা নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬৯৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৫৫,১৪০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৭৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। করোনায় মৃত ব্যক্তির দাফন বা সৎকার নিয়ে নির্দেশিকাও তুলে ধরা হয়। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। বিশেষ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন থেকে আর করোনা পরীক্ষা করবে না। করোনার বিরুদ্ধে যুদ্ধে মাস্ক পরা অন্যতম অস্ত্র উল্লেখ করে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করে, কারণ এটি একটি প্রধান অস্ত্র। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমরা কখনোই এটিকে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃতের সংখ্যাও। আজ সিলেট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী ও রংপুরে 10 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। করোনা উপসর্গ নিয়ে পাবনা চাটমোহর ও সদরে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়েছে 13 জন। ঠাকুরগাঁয়ে করোনা সংক্রমণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 122 আর সুস্থ হয়েছে 27 জন। পটুয়াখালীর কলাপাড়ায় উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারী। রংপুরের মিঠাপুকুরে ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে আসা একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত হয়েছে এক পুলিশ কর্মকর্তা সহ 9 জন। মোট আক্রান্ত 440। চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন 26 জন সহ সিলেটে আক্রান্তের সংখ্যা এখন 627। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘণ্টায় 40 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 171, সুস্থ হয়েছে 61 জন। পিরোজপুরে আরও 7 জন করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। বগুড়ায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে পুলিশ ও আইনজীবী সহ 57 জন আর সুস্থ হয়েছে 33 জন। জামালপুরে একই পরিবারের 3 জন করোনা আক্রান্ত হওয়ার পর একটি 6তলা ভবন লকডাউন করা হয়।
দিনাজপুরে নতুন আক্রান্ত ২৪। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৫-তে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৫ জন। সুনামগঞ্জে একদিনে ১৪ র্যাব সদস্য সহ ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ২১৩ জন। আফসানা নীলা, ২১ টেলিভিশন। আগের ৮ জোড়ার সাথে আরও ১১ জোড়া ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। নতুন করে ঢাকা থেকে বিভিন্ন রুটে চলবে ৭ জোড়া ট্রেন। যথারীতি বন্ধ আছে কমিউটার ও লোকাল ট্রেন। রেলযাত্রায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানলেও লঞ্চের চরম বিশৃঙ্খলা। রাসেল খানের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনে শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে এভাবেই প্রবেশ করছেন যাত্রীরা। স্বাস্থ্য সুরক্ষায় ৪ স্তরের নিরাপত্তা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৩১ মে ৮ জোড়া ট্রেন চলাচল করলেও আজ থেকে নতুন করে আরও ৭ জোড়া ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া দেশের বিভিন্ন স্টেশন থেকে চলবে আরও ৪ জোড়া। এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা। পরিবেশ ভালো হয়েছে, নতুন গাড়ি পাইলাম, খুবই খুশি হইলাম। সার্বিক ব্যবস্থাপনা আমাদের কাছে ভালোই মনে হয়েছে আর কি। স্বাস্থ্যবিধি না মানার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে ট্রেনের সময়সূচি ঢেলে সাজানো হয়েছে। ঢাকা স্টেশন থেকে মোট সকাল, দুপুর এবং রাত্রে ৩ টাইমে আমরা ট্রেনের শিডিউলগুলো সাজিয়েছি। চেষ্টা করব আমাদের দিক থেকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার শতভাগ। একেবারেই ভিন্ন চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালের। স্বাস্থ্য নিয়ম, শারীরিক দূরত্ব বলে এখানে কোনো কিছুই নেই। সামাজিক দূরত্ব বজায় রাখুন। লঞ্চগুলোতে চরম বিশৃঙ্খল অবস্থা। কথা বলতেছিলাম এই জন্য আর কি, মনে করেন যে মাস্কটা একটু খুলে নিয়েছিলাম। নিজের থেকে যদি সচেতনবোধ না হয় তাইলে সরকারিভাবে এটা সম্ভব না। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানান, যাত্রী চাপ সামাল দিতে নজরদারি আরও বাড়ানো হবে। জীবাণু মুক্ত হয়ে ঢুকতে পারে আর ওখানে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে লঞ্চে বসতে পারে, এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনেই গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছাড়ছে দূরপাল্লার বাসগুলো। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। নিজ বাসায় সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের। মালিক শ্রমিকদের অনুরোধে ইতিমধ্যেই ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু এরপরও অতিরিক্ত ভাড়া আদায় নিশ্চয়ই শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে আমি মালিক শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিআরটিএ সহ আইন প্রয়োগকারী সংস্থা, হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিচ্ছি। এদিকে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার পর শঙ্কা নিয়ে স্বাভাবিক হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী রুটে আন্তনগর মধুমতি ট্রেন চলাচল শুরু হয়েছে। এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে অনুরোধ জানান সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ নেই। তবে রাজবাড়ীর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করছেন তারা। নীলফামারীতে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের মাস্ক বিতরণ করা হয়। এদিকে রাজবাড়ীর দৌলদিয়া মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও লঞ্চ ঘাটে যাত্রীদের কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। সংক্রমণের শুরুতেই রোগীর শরীরে প্লাজমা দেয়া গেলে ৮০ থেকে ৯০% সফলতা পাওয়া যায়। তবে আইসিইউ কিংবা ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে আশানুরূপ ফল নাও মিলতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। করোনা জয়ীদের রক্তরসেই তৈরি হয় অ্যান্টিবডি প্লাজমা নামেই যা পরিচিত। আক্রান্ত রোগীর শরীরে প্লাজমা দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে রোগীদের। বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে প্লাজমা থেরাপি। কার্যকর কোনো ওষুধ না থাকায় একে ইনভেস্টিগেশন নিউ ড্রাগ হিসেবে অনুমোদন করেছে মার্কিন সংস্থা FDA। গবেষকরা জানাচ্ছেন, আইসিইউ কিংবা ভেন্টিলেশনের এ রোগীদের আরোগ্যের সফলতা কম। সিভিয়ারলি ইল অর্থাৎ হাসপাতালে যখন সে ভর্তি হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে,
অক্সিজেনের মাত্রা রক্তের মধ্যে কমে 90%-এর নিচে চলে আসছে, তাদের বেলায় বেশি কার্যকর। ভেন্টিলেশনে যখন রোগী যায় তখন ARDS ডেভেলপ করে, অর্থাৎ লাং ড্যামেজ হয়ে যায়, তখন এর কার্যকারিতা এবং ফলটা অনেক সীমিত হয়ে যায়। এ কারণে সংক্রমণের শুরুতে প্লাজমা দেওয়া হলে ভাইরাসটি কোষগুলো ক্ষতিগ্রস্ত করার প্রথম পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে। 80-90% ফল পেতে গেলে অবশ্যই সেটা আর্লি শুরু করতে হবে, যখন তার শরীরে ভাইরাস অনেক বেশি থাকে। কারণ প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি থাকে, এই নিউট্রালাইজিং অ্যান্টিবডি ভাইরাসের গায়ে লেগে যায়, লেগে এইটাকে কোষের মধ্যে ঢুকতে দেয় না, এবং দেখা গেছে দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে তার শরীরে উপসর্গগুলো কমে যায় এবং ভাইরাসটা একেবারে শেষ হয়ে যায়। প্লাজমা থেরাপি নিয়ে বিশ্বের প্রায় সব দেশেই যেখানে দ্রুতগতিতে সিদ্ধান্ত ও প্রয়োগ পর্যায়ে গেছে, সেখানে বাংলাদেশের শ্লথগতিকে হতাশাব্যঞ্জক বলছেন এই চিকিৎসক। আইসিইউ বেড অনেক সীমিত, আমাদের হাতে ভেন্টিলেটর অনেক সীমিত। অতএব প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে যাতে তখন এই প্লাজমা থেরাপি দিতে পারলে কাঙ্ক্ষিত ফল পাবো। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার বিরূপ প্রভাবে সংকটকাল পার করছে দেশের বিমা খাত। পরিস্থিতি এমন যে প্রতিষ্ঠানগুলোতে আয় ব্যয়ের ভারসাম্যই রক্ষা করা যাচ্ছে না। সংকট কাটাতে বিমা খাতের আধুনিকায়নের পাশাপাশি সরকারি সহায়তার দাবি জানিয়েছেন বিমা বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে বিমা কোম্পানি আছে 78টি। সব মিলিয়ে বছরে প্রিমিয়াম আয় প্রায় 13,000 কোটি টাকা। বৈশ্বিক বিমা শিল্পের তুলনায় বাংলাদেশে বিমা শিল্পের আকার ছোট হলেও করোনা সংকটের আগে আশা জাগা নিয়ে প্রবৃদ্ধি ছিল। গত 1 দশকে সাধারণ বিমার প্রবৃদ্ধি হয়েছে গড়ে 12%, আর জীবন বিমার ক্ষেত্রে তা ছিল 26%। করোনার আঘাতে গোটা শিল্পই এখন উল্টো পথে হাঁটছে। নতুন পলিসি বিক্রি, নবায়ন প্রিমিয়াম আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। করোনায় মৃত্যু ক্রমেই বেড়েই চলছে, ফলশ্রুতিতে মৃত্যু দাবিও বাড়বে। ব্যাংকের যখন এলসি হয় না বা ব্যাংক যখন নতুন ঋণ দেয় না, তখন কিন্তু নতুন ইন্স্যুরেন্সও হয় না এবং ইন্স্যুরেন্স কমে আসে। সুতরাং আমরা বলতে পারেন যে ফেব্রুয়ারি থেকে এফেক্টেড। এমন পরিস্থিতিতে এজেন্টদের প্রণোদনার আওতায় আনার পাশাপাশি আসছে বাজেটে এ খাতের উপর বাড়তি নজর দেওয়ার দাবি বিমা ব্যবস্থাপকদের। সমস্যা যখন এসেছে সমাধানও আসবে, হয়তো সময় লাগবে, ওই দিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কমিশন ভিত্তিক বিমা কর্মীদেরকে সরকারের প্রণোদনায় আনতে হবে। কোম্পানিগুলোকে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে নতুন পলিসি বিক্রি ব্যবস্থা করতে হবে। সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 82% মানুষ এখনও বিমা সেবার আওতার বাইরে, তাই এ শিল্প বিকাশের সম্ভাবনা ব্যাপক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের জানান, জনগণকে সচেতন করতে দেশব্যাপী প্রচার প্রচারণায় ব্যস্ত তথ্য মন্ত্রণালয়। সরকারি অফিস আদালত সীমিত আকারে খুললেও এখানে যেহেতু শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আবার জনগণের জন্য কাজও করতে হবে। কেউ অফিসে না আসলেও তারা বাসায় থেকে কিন্তু কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে, রিপোর্ট পেশ করে। অনেকেই বলছেন তারা অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করা বা কথা বলার আগে তাদের নিজের দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। শুধুমাত্র ওষুধ উৎপাদনই নয়, ওষুধের প্রয়োগ এবং রোগীর সেবাও একজন ফার্মাসিস্টের কর্মপরিধির মধ্যে পড়ে। কিন্তু দেশের হাসপাতালগুলোতে ফার্মাসিস্ট পদই নেই। ফার্মাসিস্ট নিয়োগে গেজেট প্রকাশ হলেও বাস্তবায়ন নেই। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়োগের দাবি বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনার কারণে সাময়িক আটকে থাকলেও নতুন পদ সৃষ্টি করে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। স্মৃতিমণ্ডলের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, সঠিক ওষুধ নির্বাচন এবং যৌক্তিক ব্যবহার নিশ্চিতে বিশ্বব্যাপী প্রশিক্ষিত গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা ভূমিকা রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যে কোনো হাসপাতালে 25 জন রোগীর বিপরীতে একজন ফার্মাসিস্ট রাখা বাধ্যতামূলক। তবে দেশের হাসপাতালগুলোতে ফার্মাসিস্ট পদই নেই। যথেষ্ট পরিমাণ রিসোর্স থাকা সত্ত্বেও আমরা এই ফার্মাসিদেরকে হসপিটালে ব্যবহার করছি না।
ফার্মাসিস্ট নিয়োগে গেজেট হলেও এর বাস্তবায়ন নেই। দ্রুত নিয়োগ দেওয়ার দাবি ফার্মাসিস্ট ফোরামের। গেজেটে নবম গ্রেডে ফার্মাসিস্টদের নিয়োগের কথা থাকলেও এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ এই সেবাটা থেকে বঞ্চিত হচ্ছে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদেরকে নিয়োগ দেওয়া হলে তাহলে ঔষধের পূর্ণাঙ্গ ব্যবহারটা করতে পারত। গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেওয়ার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ও ভাবছে বলে জানান অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টগণ সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনে আবেদন জানিয়েছিলেন যেন ১৫০০ গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের পোস্ট সৃষ্টি করা হয়। তো রাষ্ট্রপতির কার্যালয় থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদনটি এসেছে গত জানুয়ারি মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এবং ফার্মেসি কাউন্সিলের কাছে কিছু মতামত চেয়েছি যে কী সংখ্যক পদ সৃষ্টি করলে ভালো হবে এবং তাদের কার্যপরিধি কী হবে। মতামত এখন আমাদের কাছে আসেনি। সবকিছু ঠিক হলে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা নবম গ্রেডে যোগদান করতে পারবেন, তবে নন ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবেন তারা। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেড ক্রস বাংলাদেশের যৌথ উদ্যোগে করোনা চিকিৎসায় রাজধানীর 4টি হাসপাতালকে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পিপিই হস্তান্তর করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে সংগঠনটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার হাবিবে মিল্লাত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হস্তান্তর করেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় 2,27 লাখ টাকা সমমূল্যের 28,000 সেট ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়া হয়। লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের 2 সদস্যকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে আরও 3 পথ পাচারকারীকে। সিরাজগঞ্জে র্যাব 12 সদর দপ্তরের পরিচালক খায়রুল ইসলাম জানান, সজল হোসেন এবং ইদ্রিস আলী নামে 2 জনকে বাগেরহাট থেকে আটক করা হয়। ভিকটিম ও তাদের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদিকে লিবিয়ায় গুলি করে 26 বাংলাদেশি হত্যার ঘটনায় আরও 3 মানব পাচারকারীকে গ্রেফতার করেছে ভৈরব র্যাব 14। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভৈরবের হেলাল মিয়া, খবির উদ্দিন ও শহীদ মিয়া। সুন্দরবনের কয়রা এলাকায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের বাড়িঘর মেরামত ও 1500 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়রা থানার দক্ষিণ বেতকাশী, উত্তর বেতকাশী এবং মহারাজপুর ইউনিয়নের 1500 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কোস্টগার্ড পশ্চিম জোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত নলিয়ান ও কয়রা সহ বিভিন্ন এলাকায় ঘর মেরামতের জন্য 102 বান ঢেউটিন বিতরণ করে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলে পরিবারের মাঝে বিতরণের জন্য কাঠের নৌকা ও মাছ ধরার জাল তৈরির কাজ অব্যাহত আছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ঝড়ের কবলে পড়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবন সংলগ্ন চরে আটকে পড়া পাথর বোঝাই বাণিজ্যিক জাহাজটির উদ্ধার তৎপরতা চলছে। মঙ্গলবার রাতে ঝড়ে বন্দরের হারবাড়িয়ার 2 নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়। রাত থেকে দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধার কাজ শুরু হয়। জোয়ারের পানি বৃদ্ধি পেলে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এমভি শাহরিয়ার জাহান নামে বাংলাদেশি এ জাহাজটি ভিয়েতনাম থেকে 21,000 মেট্রিক টন পাথর নিয়ে 31 মে মংলা বন্দরের হারবাড়িয়ার 2 নম্বরে ভেড়ে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। মৌলভীবাজারের গভীর জঙ্গলের দুর্গম পাহাড়ের সন্ধান মিলেছে 100 বছরের পুরনো 2টি গিরিখাদের। সম্প্রতি পাহাড়ি এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে ২১শে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধির ক্যামেরায় উঠে আসে অদেখা গিরিখাদের অপার সৌন্দর্য। বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। পাহাড়ি জলপ্রপাত, এর কাছে পৌঁছাতে হলে পার হতে হবে বন পাহাড়ের অনেকটাই পথ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জঙ্গল ঘেরা এলাকায় পাহাড়ের বুক চিরে নেমে আসছে জলধারা। সম্প্রতি ২১শে টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে গিরিখাত। স্থানীয়দের বাইরে আগে কেউ জানত না এই গিরিখাতের কথা। গণমাধ্যম কর্মীরা এর নাম দেন নাহার গিরিধারা। একটি পাহাড়ের উপর দিয়ে এবং
পানির মধ্যে দিয়ে আসতে হয়। সেরকম একটা গোয়ার ভিতরে একটা ঝর্ণা, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এই জলধারায় যাওয়া কষ্টসাধ্য, যেতে হয় পাহাড়ি ছড়া আর খাড়া পাহাড় পেরিয়ে। তবে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এটি অসাধারণ চ্যালেঞ্জ। গিয়ে এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে আসলে সব কষ্ট, সব ক্লান্তি দূর হয়ে গেল। জায়গাটা এতই সুন্দর, এখানে আসলে আপনার মন এবং আপনার অনুভূতি সম্পূর্ণ অন্য একটা জগতে চলে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাংলাদেশে প্রথম এমন গিরিখাতের সন্ধান মিলেছে। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডের আগে সেখানে না যাওয়ার পরামর্শ তার। গিরিখাত আসলে বাংলাদেশে ওই অর্থে নেই। আমার মনে হয় যে শ্রীমঙ্গলে এটি প্রথম আমরা দেখতে পেয়েছি। সরকারের অনুমতি ব্যতী রেখে এখানে না আসা উচিত হবে কারো। প্রশাসনের অনুমতি পেলে এই গিরিধারা হতে পারে রোমাঞ্চপ্রেমী অভিযাত্রীদের অন্যতম গন্তব্য। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবারও চালের দাম বেড়েছে চট্টগ্রামের পাইকারি বাজারে। ভরা মৌসুমে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। খুচরা বাজারে এই দাম আরও চড়া। এর জন্য কৃত্রিম সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপও কামনা করছেন তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। চালের সরবরাহে কোনো কমতি নেই চট্টগ্রামের পাইকারি মোকাম পাহাড়তলী ও চাকতাইয়ে। তবু পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা বেশি দরে। পাইকারি বাজারে চালের বাড়তি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে। বেড়েছে মোটা চালের দামও। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আগের টাকা চালের বস্তা ছিল 2600, 2500 এরকম, এক বস্তা তারা 400 টাকা 500 টাকা বাড়িয়ে গেছে। চালের মূল্য বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দোষ দেন পাইকারি বিক্রেতাদের। তাদের অভিযোগ, এটা কৃত্রিম সংকট। সর্বনিম্ন দাম বর্তমানে 45 টাকার নিচে নেই, আতপ সিদ্ধ দুটোটাই। আগে যেখানে 22,000 টাকা গাড়ি ছিল, সেখানে এখন গাড়ি আসতে 35,000 টাকা। সেই হিসাবে চালের দাম। আমরা চাকতা থেকে কিনে এখানে বস্তা প্রতি 20-50 টাকা বাড়তি বলতেছে। তবে পাইকারি বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। কৃষক থেকে 26 টাকা ধান কিনতেছে, এখান থেকে মেলারদের সাথে প্রোগ্রিমেন্ট করছে 36 টাকা সিদ্ধ চাল, 35 টাকা আতপ চাউল। এটার কেনার প্রভাবটা ধানের উপর পড়ে গেছে অলরেডি। উত্তরাঞ্চলের মোকামগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে পাহাড়তলী চাল আড়তদার সমিতি। যে চাউলের 50 কেজি চাউল ছিল 2200 টাকা, আজকে এই চাউল তারা প্রত্যেক মেলালা 2400 টাকা রেট করছে। তাহলে এখানে যে বিশাল একটা তারা ব্যবধান সৃষ্টি করে ফেলছে 3 দিনের ভিতরে। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ দাবি ক্রেতা বিক্রেতা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া এবং আমপানে ক্ষতিগ্রস্তদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে সেনা বাজার কার্যক্রম অব্যাহত রেখেছে 10 পদাতিক ডিভিশন। রামু সেনানিবাসের সদস্যরা রেশনের চাউল, আটা, তেল, লবণ, ডাল এবং স্থানীয় প্রান্তিক চাষিদের কাছ থেকে সবজি কিনে তা 500 পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে। স্থানীয় খিজারি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে 2 পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে তৃতীয়বারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই বাজার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তারা। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই বাজার পরিচালনা করে আসছে সেনাবাহিনী। খাগড়াছড়ির রামগড়ে করোনা সচেতনতা ও দুর্গম পাহাড়ি এলাকার অভাবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সকালে উপজেলা সদরে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া, ব্যক্তিগত সুরক্ষা ও করোনা প্রতিরোধে করণীয় বিষয় মানুষকে উৎসাহিত করা হয়। এদিকে দুর্গম নূরপুর ও নিউ তর্কমা এলাকায় অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেন সেনা সদস্যরা। অন্যান্যের মধ্যে সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান ও গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। লালবাগ এলাকায় অসহায় দুস্থদের জন্য 1 মিনিটের বাজার উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে লালবাগ এলাকার শহীদ হাজী আব্দুল আলিম খেরার মাঠে মুঠোফোনে এ সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকার আশেপাশের এলাকা থেকে মৌসুমি কাঁচা সবজি সংগ্রহ করে বিনামূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন সপ্তাহে একবার এ বাজার বসবে বলে জানান এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন প্রতি সপ্তাহে একদিন এই 26 নম্বর ওয়ার্ডে যারা বসবাস করে তারা 1 মিনিটে বাজার আমরা ফ্রি দিব এবং আপনারা দূরত্ব বজায় রেখে এই বাজার থেকে আপনারা নিয়ে যাবেন প্রতি সপ্তাহে। এবং আমার ওয়ার্ডে যারা সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, কমেছে লেনদেনের পরিমাণও। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 311টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 16টির, কমেছে 43টির আর অপরিবর্তিত রয়েছে 252টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এর 6 পয়েন্ট কমে নেমে আসে 3,963 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 152 কোটি 63 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 127টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 14টির, কমেছে 32টির আর বদলিয়ানি 81টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 3 কোটি 60 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন করে করোনা শনাক্ত 2695, মৃত্যু 37 জনের। মৃত ব্যক্তি থেকে ভাইরাস ছড়ায় না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন, লঞ্চের চরম বিশৃঙ্খলা, গণপরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। সংক্রমণের শুরুতেই প্লাজমা প্রয়োগ কার্যকরী, আইসিইউতে আশানুরূপ ফল মেলে না বলছেন বিশেষজ্ঞরা। বিমা খাতে করোনার বিরূপ প্রভাব, সংকটে আয় ব্যয়ের ভারসাম্য, সরকারি সহায়তার দাবি। যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ, বিভিন্ন শহরে পদযাত্রা, ক্যাথলিক সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।